প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। এখনকার ক্লাসে জৈব যৌগ উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের। দেখো, আমাদের চারপাশে অনেক ধরনের বস্তু আছে, কিছু জৈব যৌগ, কিছু অজৈব যৌগ। খাবার টেবিলে কিন্তু আমাদের দুই ধরনের বস্তু থাকে, ভাত বা সবজি যেগুলো দেখছি সেগুলো জৈব যৌগ, আর খাবার লবণ যেটা সেটা অজৈব যৌগ। আমাদের পরিধেয় বস্ত্র, ইভেন আমরা নিজেরাই কিন্তু জৈব যৌগ। তো জৈব যৌগ হচ্ছে কার্বন ঘটিত যৌগ। কার্বন এবং হাইড্রোজেনের যৌগকে একত্রে বলি আমরা হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন আর এখান থেকে উদ্ভূত বা এখান থেকে তৈরি যে যৌগগুলো সেগুলো জৈব যৌগ। উদাহরণ দেখো, মিথেন, মিথানল, ভাত, কাঠ, প্রাণীদেহ সব জৈব যৌগ। তবে কার্বন থাকলেই সেটাকে জৈব যৌগ আমরা সবসময় বলতে পারবো না। যেমন কার্বন থাকা সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম সায়ানাইড, কার্বন, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, এগুলা কিন্তু একটিও জৈব যৌগ নয়। জৈব যৌগ নয়। জৈব যৌগ হওয়ার এক নম্বর শর্ত হতে সেটি কার্বন ঘটিত যৌগ এবং হাইড্রোকার্বন জাতীয় যৌগ হতে হবে। তো জৈব যৌগ শুরুর দিকে কিন্তু ছিল না। বিজ্ঞানী ফ্রেডারিক ওলার প্রথম জৈব যৌগ আবিষ্কার করেছেন। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে উনি ইউরিয়া পেয়েছিলেন। ইউরিয়াটাই প্রথম জৈব যৌগ। পরবর্তীতে অজৈব যৌগের সংখ্যা এখন অধিক, এবং এই জৈব যৌগের সংখ্যা এত অধিক হওয়ার পিছনের এক নম্বর কারণ হচ্ছে কার্বনের বিশেষ একটা ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন তোমরা শুনে থাকবা এই শব্দটি, ক্যাটিনেশন। এটি হচ্ছে কোন মৌলের অসংখ্য যৌগ গঠন করার যে প্রবণতা, কোন মৌল তার নিজের সাথে বা অন্য মৌলের সাথে যৌগ গঠনের যে প্রবণতা, বেশি সংখ্যক যৌগ গঠনের যে প্রবণতা, সেটাকে বলা হয় ক্যাটিনেশন। কার্বন ব্যতীত সিলিকনের এই ধর্ম কিছুটা আছে। তো কার্বনের ক্যাটিনেশন ধর্মের পিছনে কারণ হচ্ছে কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন গঠন করতে পারে, sp সংকরায়ন, sp2, sp3 সংকরায়ন করতে পারে। আবার কার্বনের তড়িৎ ঋণাত্মকতা মাঝারি মানের, আকার ছোট, এই জন্যই কার্বনের এই ধর্মটি বেশি কার্যকর। কার্বনের একটি রূপভেদ আছে ফুলারিন, যেটি 60 কার্বন একসাথে যুক্ত, ফুটবলের মতো। ফুলারিন sp2 সংকরায়ন করে থাকে সেখানে। তো এই হচ্ছে জৈব যৌগ নিয়ে মোটামুটি একটি ধারণা। আমরা পরবর্তীতে দেখব জৈব যৌগের শ্রেণী বিভাগ, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ জৈব যৌগের শ্রেণী বিভাগ। এখানে মূলত প্রথম দুই ভাগে ভাগ করেছি আমরা, অ্যালিফেটিক ও অ্যারোমেটিক। এগুলোর সংজ্ঞা আমি একটু পরে দিচ্ছি, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করেছি, একটি মুক্ত শিকল, আর বদ্ধ শিকল বা চাক্রিক বা সাইক্লিক বা বলয়াকার। তারপরে মুক্ত শিকলকে দুই ভাগ, সরল শিকল, শাখা শিকল। এই সরল শিকল এবং শাখা শিকল উভয়কে একত্রে ভাগ করেছে দুই ভাগে, সম্পৃক্ত ও অসম্পৃক্ত। অ্যারোমেটিক যৌগকেও আমরা অনুরূপভাবে দুই ভাগে ভাগ করছি, সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক, বিষম চাক্রিক বা হেটারোসাইক্লিক। আমরা এখন প্রত্যেকটি ভাগ সেপারেটলি স্টাডি করব। দেখো, প্রথমে আমরা দেখি অ্যালিফেটিক যৌগ কারা। অ্যালিফেটিক: মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন ও চাক্রিক সম্পৃক্ত হাইড্রোকার্বন ও এদের জাতক, যেখানে অ্যারোমেটিক ধর্ম অনুপস্থিত থাকবে। এদের জাতক হলো অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ দেখো, অ্যালিফেটিক যৌগ মিথেন, তারপরে অ্যালকোহল, তারপরে তোমার ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, এসবই অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ। চাকরিক দেখি তো একটা, এই যে এটিও অ্যালিফেটিক। লুক, এটিও অ্যালিফেটিক যৌগ, এটিও অ্যালিফেটিক যৌগ। এটির নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এটি হচ্ছে
সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন, 4টা কার্বন বিউটেন। পরে দেখাচ্ছি। এই হচ্ছে অ্যালিফেটিক যৌগের মোটামুটি একটি লিস্ট দিলাম আমি। তারপরে অ্যালিফেটিক যৌগকে প্রধান ভাগ করেছি দুই ভাবে, একটি হচ্ছে মুক্ত শিকল, একটি হচ্ছে বদ্ধ শিকল। প্রিয় শিক্ষার্থীরা, মুক্ত শিকল হচ্ছে মুক্ত, ফ্রি, দুই পাশ ফ্রি, যেমন ধরো এইটি হচ্ছে মুক্ত শিকল যৌগ, এর নাম হচ্ছে বিউটেন, এটি বিউটেন, দুই পাশ ফ্রি। আর বদ্ধ শিকল যৌগ হচ্ছে বলয়াকার যৌগ, বলয়াকার, যার একটি চক্র গঠন করবে, একটি বলয় গঠন করবে, মানে এক পাশ আর এক পাশকে ধরে থাকবে, সেটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। যেমন ধরো বদ্ধ শিকল আবার দুই ধরনের ভাগ করেছে, একটি সুষম চাকরিক, একটি বিষম চাকরিক। সুষম চাকরিক বা হোমোসাইক্লিক এই জৈব যৌগের কিন্তু এক একটি যৌগে অনেক রকম করে নাম উচ্চারণ করি আমরা, খেয়াল করবা। সুষম চাকরিক বা হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক, দেখো কতগুলো নাম, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন নামে আসে। এগুলো সব কিন্তু অ্যালিফেটিক, অ্যালিফেটিক। তো প্রিয় শিক্ষার্থী, নামগুলোর সঙ্গে পরিচয় হয়ে নিয়ে একবার। সুষম চাকরিক বা হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক, খুব সিম্পল। যদি চক্রের মধ্যে একই ধরনের পরমাণু থাকে তখন সেটাকে বলি সুষম চাকরিক। একই ধরনের পরমাণু বলতে কার্বন, জৈব যৌগ যেহেতু, কার্বন যদি থাকে, যেমন ধরো এই কার্বন, 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 আমরা দেখো 3 কার্বন দিয়ে একটা চক্র তৈরি করছি। কার্বনের হাত তো 4, যোজনী 4, 4 এর মধ্যে 2 আমরা ব্যবহার করেছি, আর 2টা হাইড্রোজেন দিয়ে পূরণ করব, হাইড্রোজেন দিয়ে। তাহলে এটি একটা চাকরিক, 3 কার্বন মিশ্রিত চাকরিক অ্যালিফেটিক যৌগ। এর নাম সাইক্লোপ্রোপেন। প্রোপেন কেন? প্রোপেন হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট যৌগ, জন্য এটাকে প্রোপেন বলছি, সাইক্লোপ্রোপেন। এটাকে এভাবেও লেখা যায়, দেখো ট্রায়াঙ্গেল। তুমি ম্যাথমেটিক্সে এটাকে ট্রায়াঙ্গেল বলতে পারো, কেমিস্ট্রিতে এরকম লিখতে তোমাকে অবশ্যই সাইক্লোপ্রোপেন বলতে হবে। তাহলে নিশ্চয়ই এরকম কি হবে, তাহলে সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। তার মানে প্রত্যেকটি কর্নারে কি আছে? কার্বন, 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 এবং এর সাথে আছে হাইড্রোজেন, 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 2টা করে হাইড্রোজেন আছে। সো এটা আণবিক সংকেত কি হবে? C4H8। দেখছো, মনে হচ্ছে অ্যালকিন, কিন্তু এটা চাকরিক অ্যালকেন। সংকেত দেখে কিন্তু কনফিউজড হতে পারে। তোমাকে বলতে পারে C4H8 দ্বারা জৈব যৌগ কি কি মিন করে, তুমি বলে দিলা এটা বিউটিন অ্যালকিন, কিন্তু এটা কিন্তু চাকরিক অ্যালকেনে হতে পারে। সুতরাং সঠিক অ্যানসার হবে যে হ্যাঁ, C4H8 দ্বারা 2 ধরনের যৌগ হতে পারে, অ্যালকিন অথবা চাকরিক অ্যালকেন। ঠিক আছে, তো এই হচ্ছে 4 কার্বন দিয়ে একটি বলয়াকার অ্যালিফেটিক যৌগ আমরা ড্র করলাম। এবার 6 কার্বন বিশিষ্ট হোমোসাইক্লিক বা অ্যালিসাইক্লিক যৌগ, যেটাই বলি 6 কার্বন, 1 2 3 4 5 and 6, 6 কার্বন। এই দেখো, এটি হচ্ছে সাইক্লোহেক্সেন। এর নাম হচ্ছে কি? সাইক্লোহেক্সেন। আমি পাশে লিখলাম সাইক্লোহেক্সেন। অবশ্যই এটা অ্যালিফেটিক যৌগ, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও, হাইড্রোজেন, হাইড্রোজেন দ্বারা পূরণ করে দাও। তাহলে এটি দাঁড়াচ্ছে, আসলে এটি সংক্ষিপ্ত রূপ এরকম, দেখো, বা এটি হচ্ছে সাইক্লোহেক্সেন। C6H12 এর সংকেত, আণবিক সংকেত C6H12, কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম। তাহলে এটা একটি অ্যালিফেটিক যৌগ, বাট চাকরিক অ্যালিফেটিক যৌগ, সুষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। আমরা এবার দেখব বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ কোনটা। বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ, বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। তাহলে বলা হচ্ছে চক্র গঠনে যদি কার্বন ব্যতীত অন্য কোনো মৌল থাকে, সেটা অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে,
মানে শুধু কার্বন থাকা যাবে না। এই দেখো, এইটি হচ্ছে একটি বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। এই দেখো অক্সিজেন আছে এখানে কার্বন ব্যতীত, তাহলে এখানে CH2 এখানে কিছু হবে না, কারণ অক্সিজেনের যোজনী 2 পূরণ আছে 1 2। এটার নাম ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড এটি বা সাইক্লিক ইথার। এটা আমরা ইথার নিয়ে পরে কাজ করব, সাইক্লিক ইথার। তাহলে এটি একটি বিষম চাকরিক অ্যালিফেটিক যৌগ। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট দেখেছি হচ্ছে সরল শিকল, শাখা শিকল। সরল শিকল মানে যেখানে শাখা থাকবে না, সরল শিকল। দেখো তুমি এখন এখানে হাইড্রোজেন দিয়ে নিও, এটি কি সরল শিকল যৌগ, এখানে কোনো শাখা নাই। আর আরেকটি আছে শাখা শিকল, এটা সরল শিকল। আর শাখা শিকল, এই শাখা এক বা একাধিক শাখা থাকতে পারে, CH3 CH2 CH, এগুলো হচ্ছে শাখা শিকল। যৌগ। ব্রাঞ্চড চেইন, শাখা শিকল। সো আমরা অ্যালিফেটিক যৌগ কিন্তু এই দুটো মিলে আবার আমরা আরো দুই ভাগ করেছি। একটি হচ্ছে সম্পৃক্ত, একটি হচ্ছে অসম্পৃক্ত। এই যে শুরু হলো সম্পৃক্ত বা অসম্পৃক্ত, সম্পৃক্ত বা স্যাচুরেটেড, আর অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। সম্পৃক্ত হচ্ছে যখন কার্বনের 4টি হাত মানে একক বন্ধন দ্বারা পূরণ থাকবে, কার্বন সব একক বন্ধন গঠন করে, তখন সম্পৃক্ত। অ্যালকেন গুলা সব সম্পৃক্ত, আরো সম্পৃক্ত যৌগ আছে। আর অসম্পৃক্ত হচ্ছে সেই যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন বলি, আর ত্রিবন্ধন থাকলে বলি হচ্ছে অ্যালকাইন। সো আমাদের অ্যালফেটিক যৌগ কিন্তু শেষ হলো। অ্যারোমেটিক যৌগ চলো দেখি। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা, একটা জুৎসই সংজ্ঞা দিই। অ্যারোমেটিক যৌগ মানেই শিক্ষার্থীরা মনে করবে এটা বেনজিনের যৌগ। বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট বা বেনজিন থেকে উদ্ভূত যে চাকরিক অসম্পৃক্ত যৌগগুলো আছে তাদেরকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আবার সংজ্ঞাটা বলি, বেনজিনের অনুরূপ ধর্ম বিশিষ্ট এবং বেনজিন থেকে উদ্ভূত চাকরিক অসম্পৃক্ত যৌগগুলোকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিচ্ছি আমি। এই বেনজিন অ্যারোমেটিক যৌগ, একটু বেনজিন, তারপরে তোমার এটি একটি অ্যারোমেটিক যৌগ পিরিডিন, তারপরে এটি একটি অ্যারোমেটিক যৌগ, এটা তোমার মনে চেনো মনে হয়, ন্যাপথালিন। আরেকটি যদি দিতাম তাহলে অ্যান্থ্রাসিন হতো। তারপরে আরো অ্যারোমেটিক যৌগ আছে, টলুইন, ফেনল। সুন্দর দেখা যাচ্ছে না? এই সবগুলোই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক যৌগকে ভাগ করেছি 2 রকম। একটি হচ্ছে সুষম চাকরিক অ্যারোমেটিক, আর একটি হচ্ছে বিষম চাকরিক অ্যারোমেটিক। সুষম চাকরিক অ্যারোমেটিক, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বলয়ে যদি শুধুমাত্র কার্বন অংশ নেয় তাহলে সেটি কি সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক। দেখো, কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, মানে একই ধরনের মৌলের পরমাণু চক্র গঠনে অংশ নিচ্ছে। যেমন ধরো এই যে দেখো, এটাতে সবগুলো কার্বনই আছে, বেনজিন। চক্রের মধ্যে আমি শুধু চক্রটা খেয়াল করো, চক্রের মধ্যে শুধু কার্বন আছে। এটি দেখো, এটিও কিন্তু সুষম চাকরিক। উপরে অন্য কিছু আছে বাদ দাও, চক্রের মধ্যে তো এটাই আছে, বেনজিন রিংই তো আছে, তাহলে এটা টলুইন, বেনজিন। তারপরে এখানে আছে ফেনল, এগুলো সবই সুষম চাকরিক। তারপরে অ্যানিলিন। তোমরা এই যৌগগুলোর নাম পারলে এখনই মুখস্থ করে ফেলো।
অ্যানিলিন। এই সবই কিন্তু সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, কারণ তাদের চক্র গঠনে কার্বন ছাড়া অন্য কেউ অংশ নেয়নি। আমরা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়াটা সেটা দেখবো এখন, সেটি হচ্ছে বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। বিষম চাকরিক বা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারো মানে বিষম, মানে ভিন্ন পরমাণু, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে চক্রটি এরকম হলো, এর নাম থায়োফিন। থায়োফিন, তারপরে এখানে যে অক্সিজেন দিই আমি, এটা হচ্ছে ফিউরান, তারপরে এই হচ্ছে এইচ, পাইরল, আর লাস্টে আরেকটু দেখবো, এটি হচ্ছে পিরিডিন। তো এই হচ্ছে আমাদের তোমার বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। বিষম চাকরিক কারণ কেন বিষম চাকরিক বলছি, চক্র গঠনে কার্বন ছাড়াও দেখে সালফার অংশ নিয়েছে, এখানে অক্সিজেন অংশ নিয়েছে, এখানে নাইট্রোজেন অংশ নিয়েছে, এখানে নাইট্রোজেন অংশ নিয়েছে। সুতরাং এগুলোকে আমরা বলবো হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দাগগুলা এবং অসম্পৃক্ত ইলেকট্রন মানে অসম্পৃক্ততা এভাবে দেখাতে পারি, সঞ্চালনশীল ইলেকট্রন এভাবে দেখাতে পারি, একই কথা সেম এভাবে দিতে পারি, ব্যাস। আর এটা তো আগে থেকেই গোল ছিল, আমরা এই এই এইভাবে দেখাতে পারি পিরিডিন। তো এই সবগুলোই হচ্ছে হেটারোসাইক্লিক, এই হেটারো পরমাণু হচ্ছে সালফার, এখানে অক্সিজেন, নাইট্রোজেন, ব্যাস। এই হচ্ছে সবগুলোই কিন্তু তোমার অ্যারোমেটিক যৌগ। তো এরই সাথে আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ যেটি, সেটি মোটামুটি শেষ হলো। ভবিষ্যতে আমাদের আরো কিছু আসবে এই টাইপের। এখন আমরা দেখব সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। আসলে এটার এই সিরিজের কেন প্রয়োজন হচ্ছে জানো? জৈব যৌগের সংখ্যা তো অধিক, প্রায় 1 কোটি জৈব যৌগকে ভালোভাবে রসায়ন অধ্যয়ন করা কিন্তু অনেক কঠিন বিষয়, যার জন্য একই ধর্ম বিশিষ্ট বা একই শ্রেণীর মধ্যে পড়ে, তাদের ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টিজ মিল আছে, এই ধরনের যৌগগুলোকে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে যে সকল যৌগের মধ্যে সাদৃশ্য আছে, একই শ্রেণীর অন্তর্গত, সেইগুলোকে সমগোত্রীয় শ্রেণী বলছি। মানে যদি সংজ্ঞা আকারে বলতে চাও, সেটি হচ্ছে যে সকল জৈব যৌগকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, যাদেরকে ক্রমবর্ধমান আণবিক ভরের বৃদ্ধি অনুসারে সাজালে পরপর দুটি সদস্যের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যাদের ভৌত ধর্মে একটি ক্রম লক্ষ্য করা যায়, বা যাদের রাসায়নিক ধর্মে কিছুটা সাদৃশ্য থাকে, এই ধরনের যৌগ শ্রেণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী, মানে একই গোত্রের যৌগ। আমরা একটু পরে এটা একটা লিস্ট দেখবো সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কয়েকটা বলছি সংজ্ঞার মধ্যে, সেটা হচ্ছে এদের একটা সাধারণ সংকেত থাকবে, কার্যকারী মূলক থাকবে, বলে গেছিলাম এটা, একটা সাধারণ সংকেত থাকবে, কার্যকারী মূলক থাকবে, তারপরে প্রস্তুত প্রণালী একই রকম থাকবে, এবং সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে দুটা সদস্যের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। এটা একটু আগে দেখে নিই। যেমন ধরো অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন এর সাধারণ সংকেত CnH2n+2 সাধারণ সংকেত। তাহলে n এর মান যদি আমি 1 দেই, তাহলে হচ্ছে মিথেন, n এর মান 2 দিলে ইথেন, 3 দিলে প্রোপেন, 4 দিলে বিউটেন। দেখছো কতগুলো সদস্য?
এই পরপর দুটি সদস্যের মধ্যে, এটা যে ইথেনের পূর্ববর্তী সমগোত্রক মিথেন আর ইথেনের পরবর্তী সমগোত্রক প্রোপেন, এটা দুটার মধ্যে কিন্তু পার্থক্য কি মিথিলেন মূলকের। দেখো C2H6 মাইনাস CH4 মাইনাস করো, কার্বন দুটা এবং একটাতে একটা কার্বন থাকলো, 6টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন থাকলো। এবারও দেখো এখানে C4H8 মাইনাস করো, এটা C3H8 মাইনাস করছি, কার্বন 4টা 3টা একটা বাকি থাকলো, হাইড্রোজেন 8টা, ও সরি এখানে 10 হবে, এখানে 10 বিউটেন, 4 দুগুণে 8 আর 2 10, তাহলে 10 এর থেকে 8 বাদ দিলে 2 থাকে। অর্থাৎ যখনই যাও, আরেকটা দেখো, আরেকটা দেখাচ্ছি আমি, যেমন ধরো C2H4 ইথিন, C3H6, এর মধ্যে থেকে এটার মধ্যে পার্থক্য একটা মিথিলিন মূলকের, 3টা থেকে C6 - 4 2। যখনই দুটো সমগোত্রক লিখবা তার পাশাপাশি একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আমরা এখন বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর নাম লিখে তাকে যে সংকেত দ্বারা প্রকাশ করা হয় এবং তার কয়েকটি সদস্যের নাম লিখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লম্বা একটি লিস্ট তোমাদের জন্য রেডি করেছি। যে কোনো বইতে, জৈব রসায়নের যে কোনো বইতে এই লিস্ট অ্যাভেলেবল। তোমাদের যে যৌগগুলো বেশি স্টাডি করব, অধিক স্টাডি করব, সেই যৌগগুলোই আমি লিস্ট করেছি। এখানে সমগোত্রীয় শ্রেণী, এই কলামটি সাধারণ সংকেত, উদাহরণ, এক এক করে একটু দেখো, সামান্য একটু দেখো। অ্যালকেন আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, অ্যালকেনকে চিনবো কিভাবে? একক বন্ধন থাকবে। এখানে এটা দেখে তোর বন্ধন বোঝা যাচ্ছে না ভিতরে বন্ধন কিরকম আছে, বাট তুই সংকেত দেখে বুঝে ফেলবে যে এটা অ্যালকেন। C2H6 যখন থাকবে তুমি ভাবো এটা তো CnH2n+2 সূত্রকে ফলো করছে, এটি অ্যালকেন। এনিওয়ে, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন একটা সিরিয়ালে যাচ্ছে। পরপর দুটি সমগোত্রকের মধ্যে পার্থক্য কি? একটি মিথিলিন মূলকের। ওকে, অ্যালকিন দেখো CnH2n, একটু বড় করে লিখি, CnH2n। ওকে, ইথেন যখন n এর মান 2 থেকে শুরু হচ্ছে, n এর মান 2 যখন হবে C2H4, C3H6, C4H8, তাহলে ইথিন, প্রোপিন, তারপরে হচ্ছে বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, এভাবে চলতে থাকবে। ইন অ্যালকেনে ইন। নেক্সট অ্যালকাইন, CnH2n-2 অ্যালকাইন। তো অ্যালকাইনে এখানে n শুরু হবে তোমার 2 দ্বারা, মিনিমাম 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু, C2H2, তারপরে এটা ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, আইন, অ্যালকাইন। এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য কি? একটি মিথিলিন মূলকের CH2, অর্থাৎ 12 আর H2, 14 আণবিক ভরের পার্থক্য থাকবে। 14 আণবিক ভরের, আণবিক ভর আস্তে আস্তে বাড়তে থাকবে। ও, পূর্ববর্তী সমগোত্রক, পরবর্তী সমগোত্রক মানে কি? যদি জিজ্ঞাসা করা হয় যে প্রোপাইনের পরবর্তী সমগোত্রকের নাম কি, তাহলে হবে বিউটাইন। আর প্রোপাইনের পূর্ববর্তী সমগোত্রকের নাম কি? ইথাইন। এই পূর্ববর্তী সমগোত্রক এবং পরবর্তী সমগোত্রক সবসময় মাথায় রাখবে। নেক্সট আমরা দেখি অ্যালকোহল, দারুণ যৌগ অ্যালকোহল, CnH2n+1OH, অ্যালকোহল, OH এই যে কার্যকারী মূলক বলেছিলাম না, সমগোত্র শ্রেণীর একটি কার্যকারী মূলক থাকবে। এই যে শুরু হয়ে গেল কার্যকারী মূলক, কার্যকারী মূলক OH, সবগুলাই OH আছে, OH OH OH। তো n এর মান যখন আমি 1 ব্যবহার করছি, n এর মান, কার্বন একটি 2 3 CH, এটা মিথানল, মিথানল, ইথানল, প্রোপানল, এভাবে চলতে থাকবে, বিউটানল, পেন্টানল, হেক্সানল, এরকম মুখস্থ করতে থাকবা সিরিয়ালি। মুখস্থ মানে কি, মানে বোঝার চেষ্টা করবা যে কার্বনের সংখ্যা বেড়ে গেলে আস্তে আস্তে নামগুলো কেমন হয়। নেক্সট অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আমরা কিন্তু আসলে আমাদের জৈব যৌগের পড়া কি জানো, আমরা ভবিষ্যতে এই প্রত্যেকটা যৌগের প্রস্তুতি করব, বিশেষ ধর্ম করব, এর শনাক্তকরণ করব, এটি আমাদের পুরো পড়া। অ্যালফেটিক যৌগের প্রত্যেকটি যৌগের বিস্তারিত স্টাডি করব আমরা নামকরণ শেষ করার পরই। আচ্ছা, অ্যালডিহাইড দেখো, মিথানেল, মিথানেল বা অ্যাসিটালডিহাইড আছে, এটা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, এটা ফর্মালডিহাইড। এই যে তোমরা শুনছো ফরমালিন যৌগে যে
প্রিজারভেটিভ, ফরমালিন দেয়, আমরা পড়বো এগুলো পরে। যাই হোক, মিথানেল, ইথানেল, প্রোপানেল এগুলো। তারপরে অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে দেখছো CnH2n + 1 CH। ওকে, নেক্সট কিটোন। দেখো এখানে কিটোন, কিটোন CnH2nO, কিটোনের দেখাচ্ছি একটু পরে আমি কিটোন। তো এখানে যে প্রোপানন, কিটোনের শুরুই হয় 3 দ্বারা। কিটোনে রিমেম্বার দিস, কিটোনের প্রথম সদস্যই 3 দ্বারা, 3 সদস্য ছাড়া কিটোন হয় না। প্রোপানন বা ডাইমিথাইল কিটোন যেটাকে বলতে, এটাই বলো। তারপরে হচ্ছে এটা আমি লিখছি হচ্ছে এটা হচ্ছে ওহো, এখানে সিও হবে প্রিয় শিক্ষার্থীরা, ইথার হয়ে গেছে। আচ্ছা, তো এটা দেখবো আমরা। দেখো কার্বন যে 3 দিই, C3H6O, C3H6O, তাহলে এটা হচ্ছে প্রোপানন, এটা হচ্ছে প্রোপানন, এটা বিউটানন। 1 2 3 4টা কার্বন আছে বিউটানন। নেক্সট আমরা যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH থাকবে, অ্যাসিড COOH দেখো। তাহলে একটা যখন n এর মান যখন আমরা 1 দিচ্ছি, তখন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড এভাবে চলে যাচ্ছে। এবং যখনই দেখবা তার দুই সদস্যের মধ্যে পার্থক্য হচ্ছে একটি মিথিলিন মূলকের। দেখো এইটা এবং এইটার মধ্যে COOH কাটা, H এখানে 3টা, এখানে H একটা, তাহলে CH2 থাকছে। অর্থাৎ দুইটা সমগোত্রকের মধ্যে সব সময় পার্থক্য হচ্ছে মিথিলিন মূলকের। আর লাস্টে অ্যামিন, অ্যামিন তো ইন্টারেস্টিং যৌগ, পড়বো আমরা অ্যামিন CnH2n + 1 NH2 থাকলে সেটাকে বলতেছি অ্যামিন। তোমরা কিন্তু এই সমস্ত সমগোত্রকের নামের সঙ্গে পরিচিত থাকবা। আমি কিটোনটা এখন দেখিয়ে নিই তোমাদের। কিটোনটা নতুন যৌগ তোমাদের কাছে, কিটোন, কিটোন। তাহলে সাধারণ সংকেত CnH2nO, এটা দেখে বোঝা যায় না সাধারণ সংকেত, কারণ সামান্যতা করলে এটা আরো অন্য যৌগ পাবো আমরা। তো প্রথম সদস্য যখন n = 3, তাহলে CH3, আসলে এর কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে CO। তোমরা এর পরের ক্লাসে আমরা তোমাদের কার্যকরী মূলক পড়াবো, সেটা সবচেয়ে জরুরি কার্যকরী মূলকটা। তো কিটোনের কার্যকরী মূলক CO, বাট মোট কার্বন থাকবে আমার এখানে n এর মান 3 দিচ্ছি, তাহলে একটি কার্বন ব্যবহার করেছি, আরেকটি কার্বন, এবং এখানে CH2 কার্বনের বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করছি। তাহলে এটি প্রথম সদস্য কিটোনের, এর নাম প্রোপানন, মানে 3টা কার্বন আছে প্রোপানন। n সমান যদি আমি 4 দিই, 4 কার্বন বিশিষ্ট একটি কিটোনের সংকেত লিখবো আমি, 4 কার্বন বিশিষ্ট। তো CO তো লাগবে আমার, CO যেহেতু কিটোন, যেহেতু কার্যকরীমূলক 1, তাহলে এখানে 3টা হয়ে গেল, আরেকটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এটি একটি 4 কার্বন বিশিষ্ট কিটোন। H2, not H2, H3, CH3, এখানে CH2। এটা হচ্ছে বিউটানন, 4টা কার্বন বিশিষ্ট কিটোন, এর নাম হচ্ছে বিউটানন। তো এইভাবে আমরা পরবর্তীতে যখন নামকরণ শিখবো, ইউপ্যাক নামকরণ শিখবো, তখন দেখবো অনেক মজা লাগবে, ইন্টারেস্টিং, সেগুলো আমরা পরে দেখছি। তো এই হচ্ছে বন্ধুরা মানে সমগোত্রীয় শ্রেণী আমরা মোটামুটি দেখলাম। এরপরে যেটা দেখবো আমি, সেটা হচ্ছে তোমাদের জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, জৈব যৌগ এবং অজৈব যৌগ, এই ডিফারেন্সটা আমরা একটু পরে লিখবো। ডিফারেন্সটা প্রিয় শিক্ষার্থীরা, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকগুলি পয়েন্ট লিখেছি। প্রথমে সংযুক্তি, জৈব যৌগের সংযুক্তি, জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে, কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে। হাইড্রোজেন বিহীন জৈব যৌগ আছে তো একটি, দেখিয়ে দিই, মনে না থাকতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড, এদিকে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, যাই হোক পরে দেখাচ্ছি সেটি। সংযুক্তি, তাহলে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকবে। অজৈব যৌগ, যে কোনো দুইটি মৌলের পরমাণু নিয়ে যে কোনো দুইটি মৌল মিলে একটি অজৈব যৌগ তৈরি হয়। বন্ধন প্রকৃতি, জৈব যৌগে নরমালি সমযোজী বন্ধন থাকে, জৈব যৌগে সবসময় সমযোজী বন্ধন দ্বারা গঠিত জৈব যৌগ। আর অজৈব যৌগে সমযোজী, সন্নিবেশ, আয়নিক সব ধরনের বন্ধনই থাকে। তাহলে অজৈব যৌগে আমরা বলছি, অজৈব যৌগে বন্ধন প্রকৃতি, তাহলে এখানে সমযোজী,
এখানে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সব ধরনের বন্ধন থাকতে পারে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, নরমালি কম, লেস দেন 400 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন 800 ডিগ্রি সেলসিয়াস বা 750 ডিগ্রি সেলসিয়াস, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি অজৈব যৌগের, জৈব যৌগের কম। দ্রাব্যতা, দিস ভেরি ইম্পর্টেন্ট। দ্রাব্যতা, জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। এই দ্রাব্যতা কিন্তু রসায়নে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো লাইক ডিজলভস লাইক, সমধর্মী বস্তু সমধর্মী দ্রাবকে দ্রবীভূত হয়, সেই ধারণা থেকে আসছে। জৈব যৌগগুলো নরমালি অপোলার, সুতরাং অপোলার দ্রাবকে এরা দ্রবণীয় হবে, বাট পোলার দ্রাবকে দ্রবণীয় হবে না। এই পানি পোলার দ্রাবক, এই জন্য এটি অদ্রবণীয় হচ্ছে। আর অজৈব যৌগ যদি পোলার হয় তাহলে পানিতে দ্রবণীয় হবে। সব অজৈব যৌগ আবার পোলার না, অপোলার যদি হয় তাহলে পানিতে দ্রবণীয় হবে না। বাট সাধারণ ট্রেন্ড হচ্ছে জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রবণীয়, অজৈব যৌগগুলো পানিতে দ্রবণীয়, জেনারেল ট্রেন্ড। নেক্সট, জ্বলন বা দহন। জ্বলন, পোড়ালে কি হয়, বার্ন করলে কি হয়? জৈব যৌগকে পোড়ালে কোনো অবশেষ থাকে না জৈব যৌগকে, আর অজৈব যৌগকে পোড়ালে কিছুটা অবশেষ থাকে। এটাই হচ্ছে তোমার বিক্রিয়া না করেই কিন্তু একটা পার্থক্য নির্ণয় করা জৈব যৌগ। নেক্সট, তড়িৎ পরিবাহিতা। গলিত বা দ্রবীভূত অবস্থায় জৈব যৌগ তড়িৎ পরিবহন করে না। এটা যেমন অ্যালকোহলের দ্রবণ পরিবহন করে না, চিনির দ্রবণ বিদ্যুৎ পরিবহন করে না। এরা জৈব যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য না, তড়িৎ অবিশ্লেষ্য, এই জন্যই বিদ্যুৎ পরিবহন করে না। অজৈব যৌগ যদি তোমার পোলার হয় তাহলে তাদের মানে তারা যে আয়নিক কৌশলে আয়নিক যৌগ ফর্ম করে, তাহলে তাদের যৌগ কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে অজৈব যৌগের ক্ষেত্রে। বিক্রিয়া কৌশল জটিল জৈব যৌগের এবং মন্থর, ধীর গতিতে বিক্রিয়া ঘটে। অজৈব যৌগের বিক্রিয়া কৌশল ফাস্টার, কুইকলি ঘটে এবং এর কৌশলটা সহজ। দুর্লভ মানে এটি যেমন জটিল কৌশল, সিম্পল কৌশল এটা অজৈব যৌগের ক্ষেত্রে, এবং বিক্রিয়ার গতি দ্রুত। সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী ফলো করে, অজৈব যৌগে এই ধরনের সমগোত্রীয় শ্রেণী নেই। আরো যদি দুই একটি পার্থক্য দিতে পারো, সেটি হচ্ছে সংখ্যা। জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, অজৈব যৌগের সংখ্যা কম। তো আজকে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে আমরা কার্যকরী মূলক দিয়ে শুরু করব পড়াশোনা, এবং নামকরণ, জৈব যৌগের নামকরণ, ইউপ্যাক নামকরণ নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।